আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। যমুনার পানি কমে আসার সাথে সাথে জামালপুরের মাদারগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে পাকরুল গ্রামের শতাধিক বসতভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী ফসলের মাঠ, জনবসতি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যমুনার ভাঙনে বিলীন হচ্ছে জামালপুরের গ্রামের পর গ্রাম। পানি হ্রাস পাওয়ার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে যমুনা তীরবর্তী শত শত পরিবারের স্বপ্ন। মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকা চলে গেছে যমুনার গর্ভে। বসতভিটা হারানো পরিবারগুলো কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। যদি ভাঙ্গে খুব অভাবী ইয়াত পেরে আছি, দেহার মতো কেউ দেহে না, খুব কষ্ট। এই যমুনা নদী অনেক বসত বাড়ি ভাঙে নিছে, স্কুল আছিল, মাদ্রাসা আছিল, সবকিছু আঙ্গুর ভেঙে নিছে। যার নদী বাড়ি ভাঙছে সেই কিন্তু বেদনা জানে, অন্য কেউ জানে না ভাই। ক্ষতিগ্রস্তরা জানান, নদীর পাড় রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর পাকরুল এলাকার মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছেন। ভাঙন ঠেকাতে তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। সরকারের থেকে উন্নতি জানাই, নদীটা বেরি বান্ধে সারাঙ্গের মনে করি জায়গা যে এটা ভাঙ্গা কত দূর যাবো এখন নির্ধারিত নেই। এই যে পানি বলবো আবার ভাঙবো, এই ভাঙ্গন আর আমার ঘর পড়া একসাথে হবো। এখন বস্তার 2 টাকা আসে, যদি ফেলাই 100 নিয়ে দেবো 500। ভালোভাবে একটা পাইলিং দিলে আমাদের খুবই উপকার হতো এবং আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারতাম। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, চর পাকরুল এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দাখিল করেছি। এই প্রকল্পটি অনুমোদন হইলে আমরা এই এলাকায় 1500 মিটার অংশে স্থায়ী তীরবর্তী রক্ষা কাজ করতে পারবো। যমুনার ভাঙন প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে বেনাপোল বন্দরে পচনশীল পণ্য নিয়ে অর্ধশতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড APR এর জারি করা নতুন আদেশ না মেনে বেনাপোল কাস্টমস হাউস অতিরিক্ত শুল্ক আদায় সহ জরিমানা করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জরিমানার প্রতিবাদে গতরাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছেন আমদানিকারকরা। সমস্যার দ্রুত সমাধান না হলে কোটি কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্তের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পটুয়াখালীতে 26,880 ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ 3 যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভোরে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ড ভ্যান সহ এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা বিয়ারের বাজার মূল্য 2,15,04,000 টাকা। গ্রেফতারকৃতরা হলেন বাশিরুল ইসলাম, মেহেদি হাসান রব্বি ও গাড়ি চালক রুবেল মুন্সি। বাসিরুল ও মেহেদি পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লের বিভিন্ন পদে কর্মরত। ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে, সেখান থেকে এগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটি সবচেয়ে বড় চালান বলে জানান পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হবে। পটুয়াখালী টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই। সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে 3 জন লোক পাই আর বিয়ার পাই 1120 কেস, যার প্রতি কেসে 24 ক্যান করে 26,880 ক্যান বিয়ার উদ্ধার ও জব্দ করি, যার আনুমানিক মূল্য 2,15,04,000 টাকা। শুধুমাত্র মুসলিম উম্মার ঐক্য না থাকায় গাজায় ইসরায়েলি দখলদারিত্বের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT-র 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শুধু জ্ঞান অর্জন নয়, গবেষণা ও প্রযুক্তিকে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। You should work to establish brotherhood among the Muslim Ummah. Also, you should work to establish life, love, sympathy and honor
across the faith and race. And thereby, we can make our world a better world in future. নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে এখন মিলছে বিভিন্ন জাতের আম। এবছর উৎপাদন কিছুটা কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। তবে আম বিক্রি করতে এসে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে বেশি নেওয়ার অভিযোগ চাষিদের। নওগাঁ থেকে রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে জমে উঠেছে নওগাঁর সাপাহারে সবচেয়ে বড় আমের হাট। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁয়। সে কারণেই দূর দূরান্তের ব্যবসায়ীরা এসে ভিড় জমাচ্ছেন। বাজারে উঠেছে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, নাগফজলি ও আম্রপালি। জাতভেদে ২,০০০ থেকে ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে এসব আম। তবে মৌসুমের শুরুতেই চড়া দামে আম বিক্রি হওয়ার পরেও হাসি নেই চাষিদের মুখে। প্রশাসনের বেঁধে দেয়া নির্দিষ্ট ওজনের চেয়েও বেশি আম নেয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীদের বিরুদ্ধে। অপরদিকে চাষিরা চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখন আমটা কম, বাগানে ফলনটা কমে গেছে। সাপাহারে মাইকিং করতেছে প্রত্যেক দিন ৪৫ মন, অথচ প্রতিদিন ৫২ কেজি মন নিচ্ছে। গত বছর যে আমরা গেছি ১২০০, ১৪০০, ১৫০০ টাকায় প্রথম অবস্থায়, এখন কিন্তু ২৫০, ৩০০০। নির্ধারিত ওজনের চেয়ে কেউ বেশি আম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব। এবছর নওগাঁয় ৩৩,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে সুমিষ্ট আমের খ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে। সেই খ্যাতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ১৩ রাষ্ট্রদূতকে সাথে নিয়ে বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শাহিদ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলার কসবা ইউনিয়নের কেন্দ্রবোনা এলাকায় একটি বাগান পরিদর্শন করেন তারা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সহ কৃষি, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নাটোরে দোয়া মাহফিল করেছে যুবদল। শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে জেলা যুবদল এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদল সভাপতি হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাপ মোহাম্মদ কিবরিয়া লিটন। বাজেটে মোট ১১,৮২,০৯,০০০ টাকা সম্ভাব্য আয় ও ৯৮,৩৩,৫৪,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া সম্ভাব্য এই বাজেটে ১৪,৪৭,৫৫,০০০ টাকা উদ্ধৃত রাখা হয়েছে। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র গোলাপ মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় তিনি বলেন, নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, বিভিন্ন রুটে অতিরিক্ত হারে সিএনজি অটোরিকশার ভাড়া আদায়, নাগরিক দুর্ভোগ নিরসন সহ অন্যান্য সমস্যার সমাধানে পৌরসভা চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদুল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের কাজীবাড়ি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে গত কুরবানির ঈদের দিন বিকেলে তারতাপাড়া গ্রামের জায়দা মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় নোয়ারপাড়া ইউনিয়ন কৃষক লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি নিদু কাজীকে। এই ঘটনায় নিহতের ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে ২০ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
সাভারে সরকারিভাবে ঋণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআরডিবির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির প্রকল্প পরিচালক মোর্শেদ আলম। সভায় শুদ্ধাচার, তথ্য আইন অধিকার, সিটিজেন চার্টার, দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার কৌশল ও দক্ষতা উন্নয়নে পরামর্শ দেওয়া হয়। সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। সভায় জামালপুর ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও রোড কলেজ ১-০ গোলে আবুল হোসেন সরকার কলেজকে এবং রুহিয়া ডিগ্রি কলেজ ১-০ গোলে হরিপুর সরকারি মুসলিম উদ্দিন ডিগ্রি কলেজকে পরাজিত করে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্ট ১১টি দল অংশ নিচ্ছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।